ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেওয়া হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৮০, অনাহারে মৃত্যু আরো ১৪ জনের। রাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত ৪ এবং কয়েক ঘন্টা যেতে না যেতেই চুক্তি লঙ্ঘন, কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল থাইল্যান্ড। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার কয়েক সপ্তাহের মধ্যেই তিনি এই মন্তব্য করলেন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরান যদি আবার পারমাণবিক সমৃদ্ধকরণ শুরু করে আমরা এটিকে এত দ্রুত ধ্বংস করে দেব যে কেউ আঙ্গুল তুলতে সাহস পাবে না। সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই কড়া বার্তা দেন। তিনি বলেন, ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে, তাদের এটি করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা একবার ধ্বংস করেছি, আবারও ধ্বংস করতে প্রস্তুত আছি। ট্রাম্প আরো বলেন, আমরা আনন্দের সঙ্গে এবং প্রকাশ্যেই এই পদক্ষেপ নেব। এই হুমকির জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেন, ইরান কখনো হুমকি বা ভয় দেখানোর ভাষায় সাড়া দেবে না। তিনি জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের চিকিৎসা ও বেসামরিক চাহিদার জন্য প্রয়োজনীয় এবং এই অধিকার থেকে ইরান কখনোই সরে আসবে না। আগারচি আরো হুঁশিয়ারি করে বলেন, যদি আবার ইরানকে আক্রমণ করা হয় তবে আমরা আরো শক্তভাবে এবং দ্বিধাহীনভাবে এর প্রতিক্রিয়া জানাবো। এদিকে মার্কিন হামলার পর ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের আলোচনাও কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই চলছে। তেহরান আলোচনাকে গুরুতর, স্পষ্ট এবং বিস্তারিত হিসেবে অভিহিত করলেও এখন পর্যন্ত কোনো সমাধান কিংবা চুক্তির ঘোষণা আসেনি। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও অবরোধের ফলে মানবিক বিপর্যয় আরো তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৮০ জন ফিলিস্তিনি। একই দিনে অনাহারে মারা গেছে আরো ১৪ জন, যাদের মধ্যে রয়েছে ২ শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান আগ্রাসনের ফলে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু। ইসরায়েল গত মার্চে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে, যা মে মাসে আংশিক শিথিল হলেও এখনো প্রয়োজনীয় ত্রাণ প্রবেশে বাধা রয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রেপিডেড সতর্কতার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। জাতিসংঘের UNRWA এর প্রধান ফিলিপ লেজারিনি বলেন, মানুষদের দেখাচ্ছে যেন তারা জীবিতও নয়, মৃতও নয়, এটি একটি চলমান লাশের মতো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করলেও গঠিত পরিস্থিতিকে কঠিন বলে স্বীকার করেছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় প্রকৃত দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করে ইসরায়েলকে এই পরিস্থিতির জন্যই দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্যস্ততম এলাকা সেন্ট্রাল ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে একটি উঁচু কর্পোরেট ভবনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গুলি চালানোর পর হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। নিহতদের মধ্যে আছেন ৩৬ বছর বয়সী পুলিশ অফিসার দিদারুল ইসলাম, যিনি প্রায় ৩.৫ বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। দিদারুল ইসলামের রয়েছে ২ সন্তান এবং তার স্ত্রী বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। ঘটনাস্থল ছিল ৬৩৪ ফুট উঁচু একটি কর্পোরেট ভবন, যেখানে জাতীয় ফুটবল লীগ এবং ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির অফিস রয়েছে। এই ভবনে ঢোকার সময় সন্দেহভাজন বন্দুকধারী সেন ডেভন তামুরাকে একটি লম্বা বন্দুক হাতে দেখা যায়, যা পুলিশ প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
সেন ডেভন তামুরার বাড়ি লাস ভেগাসে এবং তদন্তকারীদের ধারণা গুলি চালিয়ে তিনি নিজেও আত্মহত্যা করেছেন। এই ঘটনায় নিহতদের মধ্যে আরো 2 জন পুরুষ ও 1 জন নারী রয়েছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তীব্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় এবং 345 পার্ক অ্যাভিনিউ সহ আশপাশ এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং হামলার মোটিভ ও বিস্তারিত তথ্য জানতে ফেডারেল এবং সিটি লেভেলে যৌথ তদন্ত চলছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সোমবার রাতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি কয়েক ঘন্টার মধ্যেই প্রশ্নের মুখে পড়েছে। থাইল্যান্ড অভিযোগ করেছে কম্বোডিয়া সমঝোতা লঙ্ঘন করে মঙ্গলবার সকাল পর্যন্ত একাধিক স্থানে গুলি চালায়, যদিও কম্বোডিয়া এমন অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশের স্থানীয় কমান্ডাররা মঙ্গলবার বৈঠকে বসে গুলিবর্ষণ বন্ধ রাখা এবং যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা মরদেহ সরিয়ে নিতে একে অপরকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত 5 দিনে সংঘাতে অন্তত 33 জন নিহত হয়েছেন, আহত ও বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। সীমান্ত এলাকায় রকেট ও বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তেজনার জেরে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক হ্রাস সহ বাণিজ্য ও সেবা খাতে পাল্টা ব্যবস্থা নেয়। মালয়েশিয়ার মধ্যস্থতায় মালয়েশিয়ায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারিতে চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় পক্ষ সেনা পেছনে সরানো এবং নিরপেক্ষ পর্যবেক্ষকের মাধ্যমে নজরদারিতে সম্মত হলেও যুদ্ধবিরতির পরপরই সংঘর্ষের অভিযোগে চুক্তির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।